সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সিনিয়র সাংবাদিক সৌরভ হাসান আমাদের আজকের অতিথি। সৌরভ ভাই, স্বাগত। জি মতি ভাই, শুভেচ্ছা আপনাকেও। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে ইচ্ছাকৃত খেলাপি চিহ্নিত করাই হবে বড় চ্যালেঞ্জ, আর ছাত্রদের নতুন দল নেতৃত্বে থাকছেন নাহিদ। মানবজমিন টেনশন বাড়ছে, লকারে চোখ দুদকের। দেশ রূপান্তর বিদেশিদের তৎপরতা বাড়ছে, কেরালায় গ্রেপ্তার 27 বাংলাদেশি। আমার দেশ 15 বছরে চালু মাত্র একটি কচ্ছপ, গতি বাকি 5টির। তিতিমির কলেজ শিক্ষার্থীদের আবদারে ক্ষোভ জনগণের। খবরের কাগজ অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াবে বিএনপি, বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়। কালবেলা গৌরব মাখা ভাষার মাস ফেব্রুয়ারি, ব্যবসা বাণিজ্য তলানিতে অর্থনীতিতে চাপ বাড়ছে। ইনকিলাব শত্রু খেলা কেন? লাখো মুসলিমের পদধ্বনিতে মুখরিত তোরাক্তির। করতোয়া নিজের বিকল্প খুঁজতে বলেছিলেন ডক্টর ইউনূস। ইজতেমা ময়দানে দেশের লাখো মুসল্লির জুমার নামাজ আদায়। টিভিএস স্যাটারডে, টেক এ স্মল স্টেপ অ্যান্ড ফলো থ্রো টাস্ক ফোর্স অন ইকোনমিক রিফর্মস। আজ 1 ফেব্রুয়ারি, ভাষার মাস। জি, 21 ফেব্রুয়ারি আমাদের এদেশের তরুণরা জীবন দিয়ে ভাষার মর্যাদা রক্ষা করেছে এবং সেই ভাষাকে এগিয়ে নেওয়া, ভাষাকে লালন করা, ভাষাকে সমৃদ্ধ করার দায়িত্ব আমাদের দেশের লেখক, কবি, শিল্পী, সাংবাদিকদেরও। একই সঙ্গে বইমেলা হচ্ছে 1 ফেব্রুয়ারি এবং অমর 21 বইমেলা। এটি ঐতিহ্য ধারণ করে আছে। বইমেলা নিয়ে কিছু এর আগে বেশ উত্তাপ ছড়িয়েছিল, কারা দোকান পাবে না পাবে। তো শেষ পর্যন্ত একটি সমঝোতা হয়েছে, সবাই পাবে। অন্যদিকে জাতীয় কবিতা উৎসব, সেটাও 1 ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারি, 2 দিন সেটাও শুরু হবে আজকে। তো সবটা মিলে একটা উৎসব মুখর পরিবেশ এবং শহীদদের স্মরণ। একই সঙ্গে বাংলা একাডেমির যে বইমেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবছর 7 জন পুরস্কার পাচ্ছেন বাংলা একাডেমি, তার হাত থেকেই পুরস্কার নেবেন। যদিও এই পুরস্কার নিয়ে বেশ উত্তপ্ত পরিস্থিতি ছিল এবং প্রথমে 10 জনের নাম ঘোষণা করা হয়েছিল। পরবর্তীকালে কেন 3 জন বাদ গেলেন সেটা আমরা জানি না। যদিও একজন সেই স্থগিত ঘোষণার পর একজন নিজেই প্রত্যাখ্যান করেছিলেন। এসব ক্ষেত্রে সরকারের আগে থেকে চিন্তা ভাবনা করা উচিত সব কিছু। আর লেখকের কোন লেখক পুরস্কার পাবেন না পাবেন সেটা যদি গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে হয়, সেটা তো খুবই উদ্বেগের বিষয়। এই গোয়েন্দা রিপোর্টটা কি সঠিক ছিল বলে মনে হয়? না, সবটাই তো হচ্ছে যে কেন বা উপদেষ্টাকেই কেন হস্তক্ষেপ করতে হবে, সবটা মিলে এক ধরনের এটি স্বস্তি দেয় না। তো সুতরাং আমরা তবুও চাই যে 21 বইমেলা আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব, এবং সেটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক। নিরাপত্তা ব্যাপারটা জোরদার থাকবে আশা করি। কারণ এই বাংলাদেশের এটি সংস্কৃতি হয়েছে যে বইমেলাকে কেন্দ্র করেই কিন্তু সারা বছরের বই, প্রায় 80% বই প্রকাশিত হয় এই বইমেলাকে কেন্দ্র করে। পাঠক ভালো মন্দ বিচার করবে এবং সংবাদপত্রগুলোও কিন্তু, সংবাদপত্র, টেলিভিশন, তারা মাস জুড়েই কিন্তু এর প্রচার করে। সুতরাং বই এখানে আমাদের একটা উৎসব, এই প্রকাশনাটায়। আর মানন চর্চা যাতে আমরা এগিয়ে নিতে পারি, সেক্ষেত্রে বাংলা একাডেমির ভূমিকা শুধু বই মেলা করা নয়, যে ভাষার, জাতির যে মানন চর্চা সেটাকে এগিয়ে নেবে তারা, এবং আরও ভালো গবেষণা হবে সেখানে। তো সারা বাংলা একাডেমির মধ্যেও এক ধরনের প্রবণতা যে 21 বইমেলাই হচ্ছে তাদের প্রধান কাজ, সেটি হওয়া উচিত নয়। কলকাতায় যে বইমেলা করে সেটা রাইটার্স গিল্ড করে। তো সুতরাং এখানেও বেসরকারি সংস্থাও করতে পারে, বাংলা একাডেমি সহযোগিতা করতে পারে।
করবে, কারণ তার হচ্ছে যে গবেষণা এবং এগিয়ে নেওয়া, সৃজনশীলতাকে এগিয়ে নেওয়া, লেখকদের স্মরণ করা এবং সার্বিকভাবে যে ভাষার যে শ্রেণীবৃদ্ধি কীভাবে ঘটে, উন্নতি কীভাবে ঘটে। এই জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে কোনো ঘোষণা ছাড়াই জ্বালানি তেলের দাম বাড়ল। না, এটি তো মানে জ্বালানি উপদেষ্টা, একই সঙ্গে পরিবহন একই সঙ্গে তিনি যোগাযোগ উপদেষ্টাও, আর তিনি প্রথমে এমন ধারণাই দিয়েছিলেন যে তিনি এই দুই খাতকে ব্যাপক সংস্কার করে ফেলবেন এবং যত এখানে যত দুর্নীতি অনিয়ম আছে সব কিছু পেছনে ফেলে এটাকে সামনে এগিয়ে নেবে। তো সামনে এগিয়ে নেওয়া মানে তো মানুষের প্রতি, মানুষের উপর চাপ কমানো, এবং এমনও আশ্বাস দেওয়া হয়েছিল যে জ্বালানির তেলের দাম ভবিষ্যতে কমবে, কিন্তু আমরা দেখলাম যে একবার কমানোও হলো, কিছুটা 5 টাকা কমানোও হলো, আবার বাড়ানো হলো, এবং এই বাড়ানোটা যে এখানেই থাকবে আর তারও নিশ্চয়তা নেই। তবে এর চাপ তো পড়বে, এবং জ্বালানির দাম বাড়লে জনজীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রভাব পড়বে। আপনার পরিবহনে পড়বে, আপনার শিল্প কারখানায় পড়বে, আপনার কৃষিতে পড়বে। তা সুতরাং এটি বাড়তি চাপ। এমনিতেই বাজারে ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস হওয়ার অবস্থা, তার উপর আপনি যে বললেন সংস্কারের কথা, সংস্কার এমনটাই হয়েছে যা দেখছি যে আগে গণশুনানি হতো, সেটা বন্ধ হয়ে গেছে, তাইলে আর সংস্কার হলো কই? হ্যাঁ, তবে বোধহয় গ্যাসের ক্ষেত্রে গণশুনানির পরেই দাম বাড়ানোর কথা, যেটা একটা প্রস্তাব আছে যে সেটা 30 টাকার গ্যাস 70 টাকার প্রস্তাব এসেছে, হয়তো এটি আরো কমবে। জ্বালানির তেলের দাম বাড়লো, গ্যাসের দাম বাড়লো এবং বিদ্যুতের দামও বাড়বে। সবটা মিলে সাধারণ মানুষের জন্য কিন্তু একটি অস্বস্তিকর দুঃসংবাদ এবং অসহনীয় বোঝা তাদের উপর। কারণ মানুষ কিন্তু গত 5-6 মাসে যে নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ছে, তাদের জীবনযাত্রার ব্যয় যেভাবে বাড়ছে, অনেকেই কিন্তু এখন তার সংসারের যে অন্যান্য ব্যয়টা কমাতে হচ্ছে। তবে আশা করি, এবং এর মধ্যে সরকার ঘোষণা দিয়েছিল যে সরকারি কর্মকর্তাদের জন্য মহার্ঘ ভাতা, সেটি অবশ্য স্থগিত আছে, কিন্তু নতুন বাজেটে তো সেটার সংযুক্ত হবে। তাহলে সরকারি খাতে কত লক্ষ, 14-15 লাখ মানুষ, এর বাইরে তো কোটি কোটি মানুষ, তাদের কি হবে? সবটা মিলে সরকারের অর্থনীতির যে দিক নির্দেশনা থাকা দরকার, একটা গতিমুখ থাকা দরকার, সেটি আমরা পাচ্ছি না। যে সরকার কত দূর যাবে, সেটা জ্বালানি বলেন, পরিবহন বলেন বা অন্যান্য ক্ষেত্রে। ঢাকা শহরে সরকার এসে তো বললো যে ঢাকা শহরে যে সমন্বিত বাস সার্ভিস চালু করবে, তো আমরা দেখি না। এবং ঢাকা শহরে চলাচল তো অসহনীয় হয়ে পড়েছে। না, যে চলাচল অসহনীয়, কিন্তু যে কি অবস্থা, ধুলার শহর, মানে ঢাকা শহরে তো আপনার অর্ধেক মানুষ মানে অসুস্থ হয়ে যাবে, যা অবস্থা, পরিবেশের যে অবস্থা। দুটোই, জি, বায়ু দূষণ, শব্দ দূষণ, এবং আপনি ধুলোবালির কথা বললেন, সবুজ নেই বললেই চলে। এবং এরপর আবার এই যে একটি পান্থকুঞ্জ ছিল, সেটাও আবার ধ্বংস করে এই কি বলে এলিভেটর এক্সপ্রেসের র্যাম্প করতে চাচ্ছে, যেটা নিয়ে পরিবেশবাদীরা প্রতিবাদও করেছে। জানি না সে কী হবে। মানে যে কোনো একটা শহর পরিকল্পনা করতে হয়, সহজ চলাচল করতে। এই সরকারের প্রতি কিন্তু অনেক মানুষের বিশ্বাস ছিল, আস্থা ছিল, যে প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা আমরা দেখি যে একে একে ম্লান হয়ে যাচ্ছে। মানে সরকার করছে না বা না পারছে না, কোনটা সেটাও আমরা জানি না। সরকারের যেটুকু কাজ ওইটুকুই তো করার মধ্যে থাকলে হয়তো যেটা সাকসেসফুল মানে হইতে পারতো সরকার। আপনি যে এই দুনিয়ার এত কিছু সংস্কারের জন্য আপনি উদ্যোগ নিয়েছেন, এইটা তো একটা রাজনৈতিক সরকারও এই সময়ের মধ্যে এটা নেয় না। তো ওনাদের হাতে তো কম সময়, এই সময়ের মধ্যে এতগুলো সংস্কার করা সম্ভব? এখন তাদের হাতে কম না বেশি সেটা আমরা জানি না,
প্রধান উপদেষ্টা একবার বললেন যে এটাও নিশ্চয়তা হয় বিষয়। 25 সালের মধ্যে নির্বাচন অথবা 26 সালের মাঝামাঝি। জি। 25 সালের মধ্যে হলে তো মাত্র আছে এখন 11 মাস। তো 11 মাসের মধ্যে ভোটার তালিকা, নির্বাচনী অন্যান্য প্রক্রিয়া, নির্বাচনের যে বাধ্যবাধকতা সেগুলো অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। আর সবচেয়ে জরুরি যেটা হলো রাজনৈতিক ঐকমত্য। আপনি নির্বাচন যারা করবেন, যারা অংশীদার, তাদের যদি আস্থায় না আনা যায় তাহলে তো নির্বাচন নিয়ে এই সন্দেহ, অবিশ্বাস এবং সংশয় থেকেই যাবে। তা আশা করি সরকার এই ফেব্রুয়ারি মাস আজকে শুরু হচ্ছে, দ্রুত আলোচনা করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা দিন তারিখ ঘোষণা করা উচিত। তাহলে কিন্তু এই অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে যে অনিশ্চয়তা আছে অনেকটা কেটে যাবে। কারণ সবাই নির্বাচনমুখী হবে এবং ভাববে যে ঠিক আছে 11 মাস পর তো আমরা এই নতুন সরকার পাচ্ছি, নতুন সরকারের কাছে এখন নতুন সরকার হবে কবে, আদৌ হবে কিনা, এটা নিয়েও মানুষের মধ্যে কিন্তু সংশয় আছে। এই সংশয়ের কারণটা হচ্ছে যে ওনারা তো রোড ম্যাপ দিচ্ছেন না। হ্যাঁ, এতে দিতে অসুবিধা কি? এমনকি 1/11 পর যে সেনা সমর্থিত সরকার ছিল সেই সরকার কিন্তু 2 বছরের রোড ম্যাপ দিয়েছিল যে 2 বছরের মধ্যে নির্বাচন হবে, এর মধ্যে এই কাজগুলো, সেটাই হয়েছে এবং সেটা হয়েছে। কারণ এরা তো এটা দিতে চাচ্ছেন না, যদিও তাদের প্রথম উদ্দেশ্য ছিল নিজেরাই ক্ষমতায় থাকবে। সেটা তো অন্য, তারপরেই তারা 2 বছর তারপর তারা ক্ষমতা নির্বাচন করে, এবং সেই নির্বাচন নিয়ে আপনি জানেন যে কত টানাপোড়েন ছিল, যে বিএনপি এবং তার সহযোগী দলগুলো তো নির্বাচনে আসতে চেয়েছিল না, এবং সরকার নির্বাচন কমিশন নানা তৎপরতা ছাড়াই কিন্তু তাদেরকে আস্থায় নিয়েছে। এখন যে রাজনৈতিক দলগুলো আছে, সক্রিয় দলগুলো যারা মাঠে আছে, তাদের সাথে তো একটা অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। ওই ছাত্রদের সঙ্গেও মানে প্রধান বিএনপির একটা দূরত্ব আছে, অন্যান্য দলের সঙ্গেও আছে, সব মিলে আজ এটা নতুন দল। এখন সবচেয়ে যেটা হচ্ছে যে বিএনপি এবং জামাত মুখোমুখি যে কোনো বিষয়ে। বিএনপি যে বক্তব্য দেয় জামাত তার বিরোধিতা করে, জামাত তার বিপরীত সেটি প্রতিষ্ঠা করতে চাচ্ছে, এবং জামাত দেখাতে চাচ্ছে যে তারা ছাত্রদের খুব ঘনিষ্ঠ বন্ধু। তারপর অন্তর্বর্তী সরকারকে তারা কোনো ঝামেলায় ফেলতে চায় না, বিএনপি যেন ঝামেলায় ফেলতে চায়, এই ধরনের একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা কিন্তু জামাতের উদ্দেশ্যটা কি? জামাতের উদ্দেশ্য কি? তারা যদি গণতন্ত্রে বিশ্বাস করে নির্বাচনী উদ্দেশ্য হওয়া উচিত, আর যদি অন্য কিছুতে বিশ্বাস করে তা তো আমরা জানি না, তো সেটাও খোলাখুলি বলা উচিত। কারণ ভোটের মাঠে তো বিএনপির সাথে জামাতের পারার কোনো কারণ নেই। তো সুতরাং এটা ভয় পাচ্ছে যে যত দীর্ঘায়িত হবে তত বিএনপির জনপ্রিয়তা কমবে, তাদের জনপ্রিয়তা বাড়বে, এটাই হয়তো, অথবা তাদের জোট সঙ্গী বাড়াতে পারবে, তাদের সহযোগীর সংখ্যা বাড়বে। এখানে মানে অন্তর্বর্তী সরকারের ভূমিকাটা কি? না, অন্তর্বর্তী সরকার তো এখানে ভূমিকা থাকা উচিত না, তারা তো এই ডিসিশন তো নিচ্ছেন না। হ্যাঁ, সেটা নিয়েই তো মানুষের মধ্যে সংখ্যা, ভয় এবং সন্দেহ যে অন্তর্বর্তী সরকার কি চায়, কতদিন নির্বাচন দেবে। প্রধান উপদেষ্টা তো মাঝে মাঝে বলে যে তিনি থাকতে চান না, মানে দীর্ঘদিন তিনি তো এটাকে দায়িত্ব মনে করেন, ক্ষমতাও মনে করেন না। তাহলে তো তার স্পষ্ট করা উচিত, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের মানুষের মধ্যে তার প্রতি যে আস্থা, যে ভাবমূর্তি, সেটি আমি মনে করি যে রক্ষার জন্য উচিত তার এ ব্যাপারে একটা স্পষ্ট অবস্থান নেওয়া এবং জনগণকে সেটা জানানো। না, সেটা জানানো, কিন্তু উনি তো যদি এটা পরিষ্কার না করেন তাইলে এই বছর যেটা আপনি বললেন নির্বাচনটা কিভাবে হবে? না, প্রধান উপদেষ্টা আমরা দেখলাম যে ডাভোসে অর্থনৈতিক যে ইকোনমিক ফোরাম, অর্থনৈতিক ফোরামের যে বৈঠক হলো, সেখানে তিনি এক সাক্ষাৎকারে ছাত্ররা নতুন দল করবে। ছাত্ররা দল তো আর ডাভোসে করবে না, সুইজারল্যান্ডে করবে না, বাংলাদেশেই করবে। তো এই ঘোষণাটা তিনি এখানেই দিতে পারতেন। আর এটা তো ওনার ঘোষণা দেওয়ার কথা না, এটা ওনার কাজও না। কে দল করবে না করবে সেটা তাদের। হ্যাঁ, ছাত্ররা যদি তার সহায়তা চায়, কোনো বিষয়ে পরামর্শ চায়, সেটি তিনি ব্যক্তি হিসাবে দিতে পারেন, প্রধান উপদেষ্টা হিসাবে না। অথবা ছাত্ররা যদি মনে করেন যে সরকার হিসেবেও সেটি পারেন, তারা যদি কোথাও কর্মসূচি পালন করতে তারা বাধার সম্মুখীন, সেটা সরকারের দায়িত্ব সেটা দেখা। কিন্তু এমন একটা জনমনে ধারণা হচ্ছে যে সরকার বোধহয়
এই নতুন দলের পিছনে আছে, এটি কিন্তু বিএনপিকে আরও বেশি কি বলে, বিএনপির মধ্যে আরও উদ্বেগটা বাড়িয়েছে যে সরকার তো একটা পক্ষ, সরকার কোনো পক্ষ হওয়ার কথা না। ছাত্ররা নতুন দল করলে সেটা একটা পক্ষ, জামাত বা তার সহযোগীর একটা পক্ষ, বিএনপি একটা পক্ষ। আর নির্বাচনের ব্যাপারে সব পক্ষে কিন্তু ঐকমত্য হতে হবে। নির্বাচন কিভাবে হবে, কবে হবে, নির্বাচনের যে রোডম্যাপ সেক্ষেত্রেও সবাইকে একমত হতে হবে। আর সংস্কারের ব্যাপারে প্রধান উপদেষ্টা তো একবার বলছিলেন যে অল্প রাজনৈতিক দলগুলো যদি অল্প সংস্কার চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। তো এখন তো রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে যে নির্বাচনই তাদের প্রধান চাওয়া, প্রায় সব করে রাজনৈতিক দলই, জামাত ছাড়া বেশিরভাগ রাজনৈতিক দল। তো সেক্ষেত্রে সরকার দ্রুত এই দলগুলোর সাথে বসে, আর সরকার পুরো বিষয়টাকে একটু সময়ক্ষেপণ করছে। প্রথম ছিল যে 31শে ডিসেম্বর সময়সীমা ছিল, এরপর আলোচনা করে জানুয়ারির মধ্যে একটা রূপরেখা পাওয়া যাবে। এখন 15 ফেব্রুয়ারি পর্যন্ত ওই কমিশনগুলোর সময় বাড়ানো হয়েছে, তারপর আলোচনা হবে। তার মানে ফেব্রুয়ারি চলে যাবে, তার মানে সময় থাকবে 10 মাস, মানে যদি ডিসেম্বরে নির্বাচন হয়। আর যদি এই যে ডিসেম্বরে যদি সরকার না করে সেটাও বড়, কিন্তু কোনটাই তো বলছে না। না, তো এর পিছনে উদ্দেশ্যটা কি সেটা তো সরকারই বলতে পারবে, আমরা বলতে পারবো নিশ্চয়ই এটা উদ্দেশ্য। তবে সরকার না বলায় জনগণের মধ্যে সরকারের উপর আস্থা স্বাভাবিকভাবে কমে যাবে। না, জনপ্রিয়তার থেকে যদি দেশটা তো একটা ট্র্যাকে উঠতে হবে, তো দেশটা তো ওনার জনপ্রিয়তা কমলো বা বাড়লো এটা ঠিক আছে, জনপ্রিয়তার যে আস্থার কারণ এই সরকার তার জনপ্রিয়তা পরীক্ষা নেবে না। এই সরকারের দায়িত্ব দৈনন্দিন মানুষের যে সংকট সমস্যা সেগুলো দূর করার একটা বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া, দ্রুত সিদ্ধান্ত নেওয়া, এবং কোনো পক্ষের চাপের সিদ্ধান্ত বারবার পরিবর্তন না করা, যেটা আমরা গত 5.5 মাস ধরে দেখে আসছি যে সরকার কোনো একটা বিষয়ে কেউ বিক্ষোভ করলে বা প্রতিবাদ করলে সে সিদ্ধান্ত থেকে পিছনে সরে আসছে। তো এটি তো ভালো লক্ষণ না। তাতে তো অন্য পক্ষও মনে করবে যে আমরা বোধহয় আরেকটু বেশি চাপ দিলে সরকারকে এই সিদ্ধান্ত থেকেও সরিয়ে আনতে পারবো। এবং সেটা তো হচ্ছে, সেটা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হয়েছে, ক্ষেত্রে হয়েছে, এবং আরো কিছু চাপ বাড়তে থাকবে। এইমাত্র আমি খবরের কাগজে শিরোনাম দেখছি যে অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াবে বিএনপি। বিএনপি তো ঘোষণাই দিয়েছে যে ফেব্রুয়ারি তারা রাজনৈতিক কর্মসূচি নেবে জনজীবনের সমস্যা এবং নির্বাচনের রূপরেখার দাবিতে, সমস্যার সমাধান। তো এই সমাধান হয়তো করতে হলে তো এটা কি লিখেছে যে ইনকিলাব একটা রিপোর্ট দেখছি, দিল্লির বদলে বেইজিং এর প্রতি ঝুঁকছে ঢাকা। না, এটি তো মানে আমাদের দুই বড় প্রতিবেশী, এবং শেখ হাসিনার আমলে দুই প্রতিবেশীর সাথে এক ধরনের সদ্ভাব ছিল, ভালোই ছিল। একেবারে শেষ মুহূর্তে চীনের সাথে টানাপোড়েন শুরু হয়, কারণ পুরোপুরি ভারতের দিকে ঝুঁকে থাকার কারণে। এবং স্বাভাবিকভাবে শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পর ভারত বিষয়টি ভালোভাবে নেয়নি, বা তারা বুঝতেও পারেনি যে বাংলাদেশে এরকম জনগণ এভাবে দিক পরিবর্তন করছে, বা এটা জনগণের সমর্থনেই জনগণের অভ্যুত্থান ঘটেছে। এখানে কোনো ষড়যন্ত্র বা অন্য কিছু না, জনগণের চাওয়া, জনগণই এই রাজনৈতিক পরিবর্তন ঘটিয়েছে। সুতরাং তাদের এটি মেনে নিতে সময় নিয়েছে। এবং ভারতও, যে আমরা অন্তর্বর্তী সরকারের অনেক ব্যাপারের সিদ্ধান্তের কথা বলছি, ভারতেও তো কোনো ব্যাপারের সিদ্ধান্ত নিচ্ছে না যে বাংলাদেশ সম্পর্কে তাদের স্পষ্ট অবস্থানটা কী। বাংলাদেশ সম্পর্কে যেসব বাংলাদেশের পক্ষ থেকে তো কোনো বলা হয়নি আমরা এই চুক্তি বাতিল করব, বা এই সম্পর্ক ক্ষেত্রে ভারতে করেছে, ভিসা বন্ধ করে দিয়েছে, ট্রেন বন্ধ করেছে, যোগাযোগ। একটা দেশের তো শুধু সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক না, সম্পর্ক হয় জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক। তাই বাংলাদেশের জনগণ যেমন ভারতের উপর চিকিৎসা ভ্রমণ ইত্যাদি ভারতের উপর নির্ভরশীল, বা আবার ভারতও তো অনেক ব্যাপারে নির্ভরশীল। আপনার কলকাতা নিউ মার্কেট এখন ফাঁকা, সেখানে কোনো বেচা কেনা নেই, সেখানে ভারতীয় গণমাধ্যমে হোটেলগুলো ফাঁকা। হ্যাঁ, এখন সেক্ষেত্রে বাংলাদেশ তো
একটা বিকল্প খুঁজে বের করতে হবে। এখন প্রথম দীর্ঘমেয়াদী বিকল্প হচ্ছে আমাদের এখানে ওই স্বাস্থ্যসেবার ওই সক্ষমতা তৈরি করা, যাতে আমাদের রোগীদের বাইরে যেতে না হয়। কিন্তু এই মুহূর্তে যে রোগী গুরুতর আক্রান্ত বা অসুস্থ, তার তো চিকিৎসা করতে হবে, সে হয় সিঙ্গাপুরে যেতে হবে, নাহলে চীনে যেতে হবে। এখন চীন কিছু কিছু সুবিধা দেওয়ার কথা বলছে, এখানে হাসপাতাল করার কথা বলছে। এসব দিক নিয়েই যে ঢাকা বেজিংয়ের দিকে ঝুঁকছে। আমরা চাই যে কারোর সাথেই শত্রুতা নয়, কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব। কারণ প্রতিবেশীকে কখনোই বাদ দেওয়া যাবে না। প্রধান উপদেষ্টা একটা সুন্দর চমৎকার উপমা দিয়েছেন যে বাংলাদেশ ছাড়া ভারত মানচিত্র আঁকা যাবে না, ভারতের মানচিত্র আঁকা যাবে না। কারণ বাংলাদেশ হচ্ছে তার সঙ্গে তিন দিকেই তো বলতে আবার বাংলাদেশের মানচিত্র ভারত ছাড়া আঁকা যাবে না। সুতরাং এই যে পারস্পরিক নির্ভরতা এবং সম্পর্ক সদ্ভাব রাখা, এটি দুই দেশের জনগণের স্বার্থে রাখা উচিত। আর বাংলাদেশ তো ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি। তো সুতরাং ভারতের এখানে সরকার পরিবর্তনে ভারতের তো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বরং তাদের যদি কোনো শঙ্কা থাকে সেটা বলতে পারে। এবার নিশ্চয়ই বাংলাদেশ, এবং সেটা তো প্রধান উপদেষ্টা বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টাও বলেছেন, তাদের শঙ্কার কোনো কারণ নেই। কারণ বাংলাদেশ এমন কিছু করবে না যাতে ভারত ক্ষতিগ্রস্ত হয়। আর ভারতেরও এমন কিছু করা উচিত না যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। এভাবেই দ্বিপক্ষীয় সম্পর্ক তো এভাবে এগোয়। হ্যাঁ, ভারতীয় সংবাদ মাধ্যম যেভাবে যেসব খবরাখবর দিচ্ছে, তাতে কিন্তু সম্পর্কটা খুব দ্রুত যে স্বাভাবিক হবে এমন কিছু মনে হয় না। না, এটা তো খুব কি বলে অস্বাভাবিক। এবং খুব ভারতের বড় বড় সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমে যেসব কাল্পনিক খবর প্রচার করছে, তা আমরা তো খবরের ভিত্তি থাকলে কোনো আপত্তি নেই, সেটা আমাদের বিরুদ্ধে গেলেও। কিন্তু যে খবর সত্য নয় সেটা প্রচার করলে সেখানকার জনগণের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়, একটা ঘৃণা তৈরি হয়। আবার সেখানে যারা সংখ্যালঘু তাদের মধ্যে একটা ভয় তৈরি হয়, তাদের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়, উদ্বেগ তৈরি হয়। ভারতের একটা শীর্ষস্থানীয় দৈনিক খবর দিয়েছে যে ঢাকায় নাকি অভ্যুত্থান হয়েছে। এখন অভ্যুত্থান 7 কলেজে ছাত্ররা যে বিক্ষোভ করেছে, এটাকে যদি অভ্যুত্থান বলে তাহলে তো বলতে হবে যে এটা বলে না, তাদের অন্য খবর দেখছি আমি। যাই হোক, তো এটা তো আর কি বলবো, এই নিয়ে মানে একটা অস্বস্তি, মানে এই জন্য বললাম। এই ব্যাপারে আমার মনে হয় যে ভারত সরকারের উচিত যে এই ধরনের প্রচার এটি বন্ধ না হলে তো দুই দেশের মধ্যে এক ধরনের অস্বস্তি সম্পর্ক থেকে যাবে, এবং যেটা দুই দেশের জন্যই ক্ষতিকর। কারণ ভারতের সাথে আমাদের বিনিয়োগ আছে, ব্যবসা বাণিজ্য আছে, আমাদের শিক্ষার্থীরা সেখানে পড়াশোনা করে, আমাদের রোগীরা সেখানে চিকিৎসার জন্য যায়, ভ্রমণের জন্য যায়, তাদেরও শিক্ষার্থী। এবং এবছর মেডিকেল ভর্তি যে হলো, অন্যান্য বছর যে সংখ্যক ভারতীয়রা আবেদন করে বা অন্যান্য নেপাল বা ভুটানের, এবার কিন্তু আবেদন খুব কম হয়েছে। কারণ বিদেশি ছাত্ররা, এটা তো আমাদের জন্য একটা বড় সুযোগ ছিল যে ভারতীয় শিক্ষার্থীরা এখানে এসে মেডিকেলে পড়াশোনা করতে আসে। কিন্তু সেটা যদি তারা বন্ধ করে দেয় তাহলে দ্বিপক্ষীয় সম্পর্ক থাকে না, বন্ধুত্ব থাকে না। শেষ করতে হবে, আজকে সময় হাতে নেই। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।